আজকে আমি তোমাদেরকে কোরিয়ান থ্রিলার ড্রামা স্কুইড গেম সিজন 2 এক্সপ্লেইন করব। তো সিজন 2 এর এক্সপ্লেনেশন শুরু করার আগে আমরা সিজন 1 এর একটা রিক্যাপ নিব। তো সিজন 1 এর শুরুতে আমরা জিহনকে দেখতে পেয়েছিলাম, যার কাছে বেঁচে থাকার মতো সামান্য অর্থটুকু ছিল না, যে কারণে জিহনের পরিবার ওকে ছেড়ে চলে যায়। এমনকি জিহন তোর অসুস্থ মায়ের ট্রিটমেন্টও করাতে পারছে না। ঠিক এমন পরিস্থিতিতে জিহনের কাছে একজন ব্যক্তি আসে, যে কিনা জিহনকে একটা মৃত্যুর খেলাতে আহ্বান জানায়, যেখানে জিততে পারলে জিহন অনেক টাকা পাবে। তো টাকার প্রয়োজন থাকায় জিহন ওই গেম খেলতে রাজি হয়ে যায়। তো এরপরেই জিহন ওই গেমে ঢুকে গেল। ও দেখে ওখানে ওর মতো অনেক মানুষ এসেছে, যার প্রত্যেকেই প্রায় ধার দেনে ডুবেছিল। এই গেমের মধ্যে একটা রোবটকে দেখা যায়, যে কিনা প্লেয়ারদের সামান্য ভুলের জন্য তাদেরকে শুট আউট করে দিত। এমনকি ওই গেমে হেরে যাওয়ার মানে ছিল মৃত্যু। তো গেমে টিকে থাকার জন্য জিহন একজন বয়স্ক ক্যান্সার পেশেন্টটাকে বোকা বানিয়ে নিয়েছিল। তো এইভাবে এক এক করে সবাইকে পেছনে ফেলে শেষমেশ জিহন ওই গেমটা জিতে গিয়েছিল, যে কারণে উইনিং মানি জিতে গেলেও জিহন ওই টাকা নিয়ে খুশি ছিল না। ওর তো প্রতি মুহূর্তে গিল্ট ফিল্ট হতো যে ওর জন্য এতগুলো মানুষ প্রাণে মারা গেল। তো জিহন মানসিকভাবে ভেঙে পড়েছিল। তবে এর মধ্যে হঠাৎ একদিন ওর কাছে হসপিটাল থেকে ফোন আসে। তো জিহন হসপিটালে গেলেও সেই বুড়ো ক্যান্সার পেশেন্টটাকে দেখতে পায়, যাকে কিনা গেমে হেরে যাওয়ার কারণে মেরে দেওয়া হয়েছিল। তো লোকটাকে দেখে জিহন অবাক হয়ে গেল। তখন এই লোকটা জিহনকে জানায় যে উনাকে আসলে মারা হয়নি, বরং ওই গেমের একজন ডিজাইনার আসলে ক্যান্সারের কারণে ওই লাইফটা অনেক বোরিং হয়ে গিয়েছিল, তাই উনি নিজের লাইফকে এন্টারটেইনমেন্ট করার জন্য অন্য এক ব্যক্তির সাথে মিলে এই মরণ গেমটি সাজিয়েছে। এই কথা শুনে জিহন প্রচণ্ড রেগে যায় আর ঠিক করে ওই স্কুইড গেম বন্ধ করে দিবে, যাতে কিনা আর কোনো মানুষকে মরতে নয়। পাশাপাশি আমরা অফিসার জুনহনকে দেখতে পাই, যে কিনা ওর দাদাকে খুঁজছিল। আসলে ওর দাদা পুলিশের সাথে কিছু স্কিম করে পালিয়ে গেছে। তার দাদার ব্যাপারে ইনভেস্টিগেশন করার সময় ওর দাদার রুম থেকে স্কুইড গেমের একটা কার্ড পেয়েছিল। তো তখনই জুনহন জিহনকে ফলো করে জানতে পারে যে জিহন এন্ট্রি নেয়, তবে ও এখানে প্লেয়ার হিসেবে নয়, বরং একজন গার্ডকে শেষ করে সেই গার্ডের জায়গায় নেমে ঢুকে গিয়েছিল, যে কারণে জুনহো খুব কাছ থেকে ওই গেমের সমস্ত নৃশংসতাকে অনুভব করতে পারে। তো এভাবে অন্যায় দেখতে দেখতে জুনহন ওই অন্যায় থামানোর জন্য কোনো রকমে ওই আইল্যান্ড থেকে পালিয়ে যায় আর ওই পুলিশের সিনিয়র কাছে ওখানকার সমস্ত এভিডেন্স পাঠিয়ে দেয়। তবে গেমটা যে আইল্যান্ডে হচ্ছিল সেখানে ফোনের নেটওয়ার্ক না থাকার কারণে ওর কোনো এভিডেন্স পুলিশের কাছে পৌঁছায় না। যদিও শেষমেশ স্কুইড গেমের গার্ডরা জুনহনকে ধরে নিয়েছিল। তো তখনই ওখানে ফ্রন্টম্যানকে দেখা যায়। ফ্রন্টম্যান সেই ব্যক্তি ছিল যে কিনা এই গেমের মাস্টার মাইন্ড। ফ্রন্টম্যান কালো মুখোশের আড়াল থেকে এই পুরো গেমটা পরিচালনা করত। তো ফ্রন্টম্যান জুনহন সামনে এসে দাঁড়ালো। তখনই আমরা দেখতে পেয়েছিলাম যে এই ফ্রন্টম্যান আর কেউ নয়, সে হচ্ছে জুনহোর দাদা, যে কিনা জুনহনকে ওর সাথে গেমে জয়েন করতে বলে। জিনহো এমনটা করতে চায় না, যে কারণে ইনহোর উপর ফায়ার করে আর তখনই জিনহোর বডিটা সমুদ্রের জলে পড়ে যায়। আর এখানেই আমাদের ফার্স্ট সিজন শেষ হয়ে গিয়েছিল। এরপর থেকে আমরা শুরু করছি পরের সিজন। এই পর্বের শুরুতে আমরা জিহনকে দেখতে পাই, যে কিনা সাব স্টেশনে ছিল, কারণ ওর মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। তো যাওয়ার পথে জিনহনের নজর পড়ে সেই ব্যক্তির উপর, যে কিনা আগের সিজনে ওকে স্কুইড গেমে যাওয়ার জন্য কার্ড দিয়েছিল। তো ওই লোকটি আবারও কাউকে স্কুইড গেমের কার্ড দিতে দেখে জিহন বুঝতে পারে যে স্কুইড গেম আবারও শুরু হচ্ছে। এতে তো জিহন অনেক বেশি রেগে গিয়ে ওই লোকটাকে ধরার জন্য যায়। যদিও নিমিষের মধ্যে ওই লোকটা কোথাও গায়েব হয়ে গিয়েছিল, জিহন আবার ওই ব্যক্তির সামনে যায়, যার হাতে নতুন স্কুইড গেমের কার্ড ছিল। তো তখনই জিহন ওই কার্ডে থাকা নাম্বারে ফোন করলে ফ্রন্টম্যান জিহনকে ফোন ধরে। তো ফ্রন্টম্যান কিছু বলার আগে জিহন ওকে বলে, আমি তোমাকে আর এই গেমটা চালাতে দেব না। তবে তখনই ফ্রন্টম্যান জিহনকে বলে, এটাই ভালো হবে যে তুমি চুপচাপ তোমার মেয়ের সাথে দেখা করতে যাও। এই কথা শুনে তো জিহন বুঝে গিয়েছিল যে এত বছরের পরেও ওই স্কুইড গেমের লোকেরা ওর উপরে নজর রেখেছে, যে কারণে জিহন ওর মেয়ের সাথে দেখা করতে না গিয়ে সাব স্টেশন থেকে ফিরে আসে আর আরও একটা পাবলিক টয়লেটে গিয়ে পুরো ন্যাকেন্ড হয়ে নিজের বডি চেক করতে থাকে, যে কোথাও ওর বডিতে ট্রান্সমিটার লাগানো রয়েছে। তখনই জিহন বুঝতে পারে যে ওর কানের পিছনে একটা ট্রান্সমিটার আছে। তো জিহন ওই পাবলিক টয়লেটে দাঁড়িয়ে
ছুরি দিয়ে ওর কানের পিছনে লাগানো ট্রান্সমিটারটা খুলে দেয়। তো ওই ট্রান্সমিটার বের করার পরেই জিহন আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল, যাতে কিনা স্কুইড গেমের লোকটা ওর উপরে নজর রাখতে না পারে। অন্যদিকে আমরা অফিসার জুনহোকে দেখি আগের সিজন শেষে ইনহোর ভাইকে হত্যা করে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। সেখান থেকে একজন ফিশারম্যান জুনহোকে রেস্কিউ করে। তো প্রেজেন্টে অনেক বছর পর হসপিটালে জুনহোর জ্ঞান ফিরে। তো ওকে দেখে ওর মা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর আমরা এখানেই জানতে পারি জুনহো এখন ট্রাফিক পুলিশের কাজ করছে। তো এখান থেকে সিন চলে যায় 2 মাস পর, যেখানে জুনহো এখন স্কুইড গেমের এই ঘটনা ভুলতে পারেনি। প্রতিটা সময় সেই মৃতদেহগুলোকে জুনহোকে জড়িয়ে বেড়ায়, যে কারণে জুনহো এখনো ওর দাদাকে খোঁজার চেষ্টা করছে, যাতে কিনা ওই গেমটা বন্ধ করতে পারে। যে কারণে জুনহো ও সিনিয়রের সাথে দেখা করত। জুনহো ওর সিনিয়র ওই স্কুইড গেমের ব্যাপারে বলল, ও সিনিয়রের তো ওর কথা বিশ্বাসই করছিল না, কারণ ও আইল্যান্ড থেকেই জুনহো ওর সিনিয়রদের যে ফটোগুলো পাঠিয়েছিল সেগুলো তো ও সিনিয়রের কাছে আসেইনি। তাই সিনিয়র মনে করে জুনহো হয়তো মিথ্যা বলছে। তো জুনহোকে সবাই ওই স্কুইড গেমের ব্যাপারে বলল, ও কাউকে এটা জানায় না যে ওর দাদা ওই গেমের পরিচালনা করছে। আর ওকে যে গুলি করেছিল সেটা আর অন্য কেউ নয়, ওর নিজের দাদাই ছিল। ওদিকে জুনহোকে দেখা যায় কেউ ওর বাড়ির নক করলেও ও তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কারণ প্রতিটা মুহূর্তে ওর মনে হয় যে স্কুইড গেমের লোকেরা ওকে ফলো করছে। তো অনেকেই ভয়ে ভয়ে জুনহোন একটা বন্দুক তুলে দরজা খুলে, আর তখনই দেখা যায় ফ্রন্টম্যান ওর সামনে দাঁড়িয়ে আছে, যে কিনা নিজের হাতে 2টো কাটা মুন্ডু ধরে রেখেছিল। এই দেখে জিনহন ভয় পেয়ে গেলে আমরা বুঝতে পারি এটা আসলে ওর একটা স্বপ্ন ছিল। আসলেই তো, গাড়ির বাইরে দাঁড়িয়ে ওর একটা পুরনো ফ্রেন্ড ওর ডরবেল নক করছে। তো মিস্টার কিমের বাইরে অনেক বেশি সোর্স থাকায় জিহন মিস্টার কিমকে লোকেদের ওই কার্ড দিয়ে লোকটাকে খোঁজার কাজে লাগিয়ে দিয়েছিল, যদিও ওরা কোনো মতেই ওকে খুঁজে পাচ্ছিল না। যে কারণে জিনহন কিয়মের লোক সংখ্যা আরও বাড়াতে বলে। আর সকাল থেকে রাত অবধি ওরা সব সাব স্টেশনে ওই কার্ড দেওয়া লোকটার খোঁজ করে। আর এর জন্য জিহন কিমকে তো 1 ব্যাগ ভর্তি টাকাও দিয়ে দেয়। তো এত টাকা পেয়ে কিমও পরের দিন থেকে পাহারার কাজে আরও বাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে জুনহোকে দেখা যায় ও সেই ফিশারম্যানের সাথে দেখা করে, যে কিনা ওকে সমুদ্র থেকে বাঁচিয়ে এনেছিল। আর এখন অব্দি ওই ক্যাপ্টেনের সাথে মিলে সে আইল্যান্ডে খোঁজার চেষ্টা করছে যেখানে স্কুইড গেম খেলা হয়েছিল। যদিও ওই ক্যাপ্টেন ওকে যে আইল্যান্ড থেকে রেস্কিউ করেছে তার আশেপাশে সবকটা আইল্যান্ডে ওদের ঘোরা হয়ে গেছে, তবে ওর কোথাও এমন কোনো গেম খেলার কোনো হদিশ পায়নি। একদিকে জুনহনে পাঠানো লোকেরা প্রত্যেকটা সাব স্টেশন তাকিয়ে ছিল যে ওই লোকটা খুঁজে পেয়েছে, তার অন্যদিকে অফিসার জুনহো সমুদ্রের বিভিন্ন আইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে স্কুইড গেমের ওই জায়গাটা খোঁজার জন্য। যদিও কেউ কোনো সন্ধান পায় না, তো এভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন খোঁজার জন্য। যদিও কেউ সন্ধান পায় না, তো এভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। এর মধ্যেই একদিন কিম আর ওর একটা লোক স্টেশনের জিহনের বলা ওই ব্যক্তির মতে একজনকে তাকচি খেলতে দেখে। তো ওরা জিহনকে এ ব্যাপারে খবর দিলে জিহন খুবই তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যদিও তাড়াহুড়াতে জিহন একটা সিঙ্গেল ভাঙলেও পুলিশ অফিসার জুনহোকে আটকায়। তবে জিহন ওর সাথে কোনো তর্ক না করে তাড়াহুড়া করে নিজের ফাইনের টাকা দিয়ে এগিয়ে গিয়েছিল। এই দেখে তো অফিসার জুনহোর একটু সন্দেহই হয় যে এ হতে পারে সেই ব্যক্তি কোনো ক্রাইম করেছে, অথবা ও কাউকে ধরার জন্যই যাচ্ছে, না হলে ফাইনের টাকা দিতে সবাই আর্গুমেন্ট করে। যে কারণে জুনহো ওর ইনফরমেশন বের করলে ও বুঝতে পারে এটা তো সেই ব্যক্তি যাকে ফলো করে ওই স্কুইড গেমে ঢুকেছিল। যে কারণে জুনহো ওর ইনফরমেশন দেখে ওর বাড়ির অ্যাড্রেসও বের করে নিয়েছিল। এখান থেকেই সিন কাজ হয় আর আমরা দেখতে পাই জিহনের লোকেরা ওর আসার আগেই ওই লোকটাকে ধরার জন্য চলে যায়। যদিও ওরা দুজন মিলেই ওকে ধরার আগেই ওই লোকটা কিমদের উপরেই অ্যাটাক তো করে। এর মধ্যে জিহন ওদের লোকেশন দেখে ওই জায়গায় পৌঁছে গেছে। জিহন দেখতে পায় ওর ফ্রেন্ডরা ওখানে নেই, শুধুমাত্র রাস্তার উপর ব্লাড পড়ে আছে। এই দেখে তো জিহন বুঝে গিয়েছিল যে ওই লোকটা নিশ্চয়ই কি আর ওর সাথীকে নিজের সাথে ধরে নিয়ে গেছে। আর তখনই আমরা ওই লোকটাকে দেখতে পাই যে কিনা বিল্ডিংয়ের উপর থেকে জিহনের উপর নজর রাখছিল। এখান থেকে সিন চলে যায় ওই কার্ড দেওয়া লোকটার উপর, যে কিনা কিম আর ওর সাথীকে মুখোমুখি বসিয়ে রক পেপার সিজার খেলার জন্য অর্ডার দিচ্ছিল। আসলে স্কুইড গেমের কাজ করতে করতে ও এখন হিংস্র হয়ে গেছে, যে কারণে ও সামান্য একটা রক পেপার সিজার খেলা নিয়ে
কিমকে মেরে দেয়। এই দেখে কিমের সাথে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তো তখনই ওই লোকটা কিমের সাথে থেকে জিনহনের বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করে, আর তার বদলে ওই লোকটাকে ছেড়ে দিবে বলে তো ভয়েই লোকটা জিনহনের বাড়ির অ্যাড্রেস বলে দেয়। এরপরে রাতেবেলা জিনহন বাড়ি ফিরলে আসলে ও দেখে কেউ আগে থেকে ওর দরজায় অপেক্ষা করছে, যেটা আর কেউ নয়, স্কুইড গেমের ওই লোকটাই ছিল। তো ওই লোকটা চাইলেই জিহনকে মারতে পারত, কিন্তু ও জিহনের সাথে গেম খেলতে শুরু করে দেয়, যে কারণে ও জিহনকে বলে, আমি আগে স্কুইড গেমের ডেড বডি ধরার কাজ করতাম, কিন্তু কাজটা আমার একদমই ভালো লাগেনি, কারণ আমি তো লোকজনকে নিজে হাতে মারতে চাই না। আমি ফ্রন্টম্যানকে বলে নিজের জবের পজিশন চেঞ্জ করে নিই। তো আমার ক্যাপাবিলিটি দেখার পর ফ্রন্টম্যান আমার বাবাকে মারতে বলেছিল, যেটা কিনা আমি খুব সহজেই করে ফেলাই। ফ্রন্টম্যান আমাকে স্কুইড গেমের জন্য লোক হায়ার করার কাজ দেয়। তো জিহন ওর কথায় পাত্তা না দিয়ে ওকে বলে, তুমি আমাকে ফ্রন্টম্যানের অ্যাড্রেস দাও, আমি ফ্রন্টম্যানের সাথে কথা বলে দেখা করতে চাই, কারণ তোমার যে কাজ করছো সেটা একদমই ভালো নয়। তোমরা মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে হত্যা করছো। কিন্তু ওই লোকটা তো জিহনের কথা মানতেই চায় না, আর ও জিহনকে বলে, ঠিক আছে, আমি তোমাকে ফ্রন্টম্যানের অ্যাড্রেস দিব, তবে তার জন্য তোমাকে আমার সাথে একটা গেম খেলতে হবে। এই বলে জিহনকে একটা বন্দুক দেখে বলে, এই বন্দুকে একটা গুলি আছে, তো আমার বাড়ি নিজেকে এই বন্দুক দিয়েই শ্যুট করো। যদি এই বন্দুকের গুলিতে আমি মারা যাই, তবে তুমি আমার পকেট থেকে ফ্রন্ট প্যানেলের অ্যাড্রেস পেয়ে যাবে, আর যদি তুমি মারা যাও তবে আমি ফ্রন্ট প্যানেলের থেকে গিফট পাবো। তো চলো দেখা যাক কে কতটা ভাগ্যবান। এই বলে ওই লোকটা জিহনের দিকে বন্দুক এগিয়ে দিলে জিহন ওর সাথে খেলতে শুরু করে, কারণ স্কুইড গেম উইনার হওয়ার পর ওর মৃত্যুর প্রতি কোনো ভয়ই ছিল না। যদিও দেখা যায় লাক এবার জিহনের হয়, যে কারণে ওই লোকটা নিজের পাতা ফাঁদে নিজেই মারা যায়। তো তখনই জিহন ওর পকেট থেকে ফ্রন্টম্যানের অ্যাড্রেস বের করেছিল, যদিও এর মধ্যে অফিসার জুনহো জিহনের অ্যাড্রেস পৌঁছে গিয়েছিল, আর ও তো ওখানে ডেড বডি পড়ে থাকতে দেখে জিহনকে ক্রিমিনাল মনে করে। তো জিহনকে মারতে যাবে, তবে এর মধ্যে কিমের সাথে থাকা হয়ে লোকটা ওখানে এসে অফিসার জুনহোকে বেহুশ করে দেয়। যদিও হেজুন কিছু চিনতে না পারলে টিমের ওই সাথেই হেজুনকে নিয়ে পরিচয় দেয়, তবে তখনই ওখানে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। তো জিহন জিজ্ঞেস করে, তুমি কি একে মেরেছো? তো জিহন কিছু না বলেই, ওর তো ওকে মরে থাকতে দেখে ভালো লাগে, আরো কাঁদতে কাঁদতে বলে, কিছুক্ষণ আগে আমার বস অর্থাৎ কি মেরে দিয়েছে, ভালো হয়েছে জানো, আর তুই মরে গেছিস তোর। এরপর জিহন অফিসার জুনহোর সাথে কথা বলতে আসে, ওকে বাথরুমের সাথে আটকে রেখেছিল। তো তখনই অফিসার জুনহোর আই কার্ড দেখে জিহন ওকে চিনতে পারে, যে জুনহোর সাথে ওর আগেও দেখা হয়েছিল। তখন অফিসার জুনহো বলে, হ্যাঁ, আমি তোমার সাথে তোমার বাড়িতে দেখা করতে গিয়েছিলাম, আর তোমার সাথে আমার স্কুইড গেমের আইল্যান্ডে দেখা হয়েছিল। এই শুনে জিনহোর তো অবাক হয়ে গেল। জুনহো বলে, স্কুইড গেম চলাকালীন একজন মার্কসম্যান তোমার সাথে কথা বলতে এসেছিল, সেটা আমি ছিলাম, কারণ আমি ওখানে আমার দাদাকে খোঁজার জন্য গিয়েছিলাম। তো জিহন জুনহনকে এই লোকটাকে মারলো কেন তা জিজ্ঞেস করলে জিহন বলে, এই লোকটা এই স্কুইড গেম খেলার জন্য মানুষকে ওখানে পাঠায়, আর আমি ওকে মারিনি, ও আমার সাথে গেম খেলতে এসে মরে গেছে। তো আমি ওই গেম বন্ধ করার চেষ্টা করছি। তো জুনহোক জিহনকে এমনটা কি করে করবে জিজ্ঞেস করলে জিহন বলে, আমি ওই ফ্রন্টম্যানকে খুঁজে বের করব, আর সাথে যারা এই গেম পরিচালনা করছে তাদের সবাইকে খুঁজে বের করে মেরে ফেলবো, যাতে কিনা কোনো সাধারণ মানুষকে ওরা মারতে না পারে। যদিও তার আগে আমায় জানতে হবে যে ওরা এই গেমটি কেন বানিয়েছিল, কারণ আমি ওই গেমের একজন ডিজাইনার থেকে জানতে পেরেছিলাম যে ফ্রন্টম্যান কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য এই গেমটি বানিয়েছে। তো জিহন জুনহনকে জিজ্ঞেস করে, তুমি তো ওখানে গার্ডের কাজ করতে, তুমি কি কখনো ফ্রন্টম্যানকে দেখেছো? এতে জুনহো না বলে, আসলে দাদা যে ফ্রন্টম্যান এইটা জুনহো সবার থেকে আড়াল করেছিল। তবে জুনহো জিহনকে এই কাজে হেল্প করবে এমনটা বলে জিহন ওই লোকটার পকেট থেকে একটা ক্লাবের অ্যাড্রেস পেয়েছিল, আর ও বুঝতে পারে মার্কসম্যান ওর সাথে দেখা করতে চায়, যে কারণে ওই ক্লাবে যাবে বলে ঠিক করে। তো এরপরেই জিহন জুনো আর কিমির ওই সাথীকে ওই বাড়ির একটা গোপন জায়গায় নিয়ে যায়, যেখানে ওই স্কুইড গেমের টাকাগুলো রেখে দিয়েছিল। তো এত টাকা দেখে ওরা অবাক হয়ে গেলে জিহন বলে, এই টাকা ওই গেম থেকেই জিতেছে, আর এই টাকা দিয়ে ওই গেমটা বন্ধ করবে। এই বলে জিহন ওদেরকে ওর বন্দুকের গোডাউনে দেখায়। তো
এত বন্দুক জিহন ব্ল্যাক মার্কেট থেকে জোগাড় করেছিল যাতে কিনা ওই স্কুইড গেমের লোকেদের সাথে লড়াই করতে পারে। তো জিহন জুনহনকে বলে, তুমি যদি আমার সাথে কাজ করতে চাও তবে তোমাকে পুলিশের জব ছাড়তে হবে, এখান থেকে কাট হয়। আর আমরা একটা অ্যামিউজমেন্ট পার্ক দেখতে পাই যেখানে ইয়োল নামের একটা মেয়ে পার্কে আসা বাচ্চাদের বানির কস্টিউম পরে এন্টারটেইনমেন্ট করত। ইউলের ফ্যামিলিতে কেউ না থাকায় রাতের বেলা ইউল ওই পার্কে বেসমেন্টের পার্কিংয়ে ঘুমাতো, যদিও সিকিউরিটি গার্ড ওকে অনেকবার ওয়ার্নিং দিয়ে যায় যে ও যেন এমনটা না করে। তো পার্কে আসা একটা ছোট্ট বাচ্চা ইউলের বনি কস্টিউমটা অনেক বেশি পছন্দ ছিল, যে কারণে ওই বাচ্চাটা একদিন ইয়োলকে একটা পেন্টিং দেয়, যেটা দেখে ইয়োল তো অনেক বেশি খুশি হয়েছিল। তবে ওই দিনই ইয়োল জানতে পারে ওই বাচ্চাটার নাকি বোন মারও ক্যান্সার আছে, কিন্তু ওর বাবা মার কাছে অত বেশি টাকা নেই যে ওরা ওর চিকিৎসা করাতে পারবে। তো এরপরে ইয়োল একটা প্রাইভেট ডিটেকটিভের সাথে দেখা করতে যায়, যেখানে ওই ডিটেকটিভকে অনেকগুলো টাকা দেয় কোনো এক বাচ্চাকে খোঁজার কথা বলছিল। যদিও ডিটেকটিভ বলে, আমি ওই বাচ্চাকে সব জায়গায় খুঁজেছি, তবে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, হতে পারে হয়তো বেঁচে নেই। এ কথা শুনে রাতের বেলায় ইউলা আবারও পার্কিং এ ওর গাড়ির মধ্যে বসে ড্রিঙ্কস করছিল। তো তখনই একটা লোক এসে ইউলাকে স্কুইড গেমের একটা কার্ড দিয়ে যায়। আর দেখা যায় পরের দিনই ইউন ওর বানি কস্টিউম এন্টারটেইনমেন্ট ওই জব থেকে রিজাইন করে দিয়েছিল, যদিও রিজাইন করার সঠিক সময় কোনো কারণ জানায় না। পরে ইউন যখন ওই অ্যামিউজমেন্ট পার্ক থেকে বেরিয়ে যাবে তখনই দেখে ওই ছোট্ট বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছিল, যে কারণে অ্যাম্বুলেন্স করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ওই দিনে জুনহোর দাদা ইনহো ওয়াইফের বার্থডেতে ছিল, যে কারণে জুনহো ওর সিস্টার ইন লকে গ্রিট করতে তার কবরে যায়। তো জুনহো ওর মা মনে করেছিল যে ওই দিন হয়তো ইনহোর ওর ওয়াইফের সাথে দেখা করতে যাবে, তার কবরে আসবে, কিন্তু ইনহো ওখানে আসেনি। এ খবর পেয়ে রাতের বেলা মা তো অনেক বেশি কাঁদে থাকে, আর মা তো অনেকটাই আফসোস করছিল যে উনি ইনহোর সৎমা হওয়ার কারণে কখনোই ইনহো আর জুনহো সমানভাবে ভালোবাসতে পারেনি, যে কারণে ইনহো ওয়াইফ মারা যাবার সময় উনি ওকে কোনো হেল্প করেনি। তবে জুনহো বলে, দাদার সাথে যা হয়েছে তার জন্য ওরা কেউ দোষী নই, ও নিজেই নিজের জীবন এমন একটা পথ অবলম্বন করেছিল যে ওর সাথে খারাপ হবারই ছিল। ওদিকে জিহন মার্কস ম্যালিসের দেখা করার জন্য ওই ক্লাবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যেখানে কিমের লোকের সাহায্য নিয়ে ও কিছু স্পেশাল ফোর্স রিটিয়ার আর্মিকে নিজের দলে যুক্ত করে, যারা কিনা বন্দুক চালাতে পারে। মাহি ছিল পাশাপাশি। জিহন ওর একটা দাঁত বের করে ওখানে নকল দাঁতের সাথে একটা ট্রান্সমিটার লাগিয়েছিল, যাতে কিনা বাকিরা ওকে ট্র্যাক করতে পারে। তো পরের দিন অফিসার জুনহো ওর সাথে ক্লাবে ঢোকার কথা বলে জিহনের বলে, স্কুইড গেমের লোকেরা তোমাকে আইল্যান্ডে দেখেছিল, তাই তোমার আমার সাথে ভিতরে যাওয়া ঠিক হবে না, তুমি বাইরেই বাকি কমান্ডোদের সাথে ওয়েট করবে। তো ওই দিন রাতের বেলা জিহন ওই মেয়েকে ফোন করে, তবে ও সাহস করে ওর মেয়ের সাথে কথা বলতে পারে না, যে কারণে জিহন একা বসে কাঁদছিল। তো পরের দিন কথা মতো জিহন সবাইকে নিয়ে ফ্রন্টম্যানের সাথে দেখা করতে গিয়েছিল, ওই ক্লাবে পৌঁছে গিয়েছিল, যেখানে অফিসার জুনহো আর বাকি কমান্ডোরা বাইরে ওদের জন্য অপেক্ষা করলে জিহন কিমের ওই সাথীর সাথে ভিতরে চলে যায়। তো তখনই অফিসার জুনহো দেখে স্কুইড গেমের মার্কসম্যানরা ওই ক্লাবের মধ্যে ঢুকছে, যে কারণে তাড়াতাড়ি ভিতরে চলে আসে। যদিও ততক্ষণে ওই মার্কসম্যানরা জিহনকে নিজেদের সাথে নিয়ে ক্লাবের অন্য একটা গেট দিয়ে বেরিয়ে যায়। তো বাইরে একটা বড় গাড়ি দেখে জিহন মনে করে ওই গাড়ির মধ্যে হয়তো ফ্রন্টম্যান আছে, তবে দেখা যায় ফ্রন্টম্যান ওখানে আসেনি, ও শুধুমাত্র ওভার দাফন জিহনের সাথে কথা বলছিল। তো জিহন দাদার লাগানো ট্র্যাকার থেকে জুনহন আর বাকি সবাই ওকে ট্র্যাক করতে পারছিল। তো ওদের কথা শুনে জুনহন মনে করে ফ্রন্টম্যান হয়তো গাড়িতেই আছে, যে কারণে ওরা সবাই মিলে ওদের গাড়িটা ফলো করতে থাকে। ওদিকে ফ্রন্টম্যান ওভার দা ফোন জিহনকে বলে, তুই আমার সাথে দেখা করতে কেন চাইছিলি? জিহন ওকে বলে,
দেয়, আমি চাই তুই এই গেমটা বন্ধ করে দে, কারণ তুই এই গেমের মধ্যে অসহায় মানুষদের মেরে ফেলেছিস। যদিও ফ্রন্টম্যানকে বলে দেয়, আমি কাউকে জোর করে মারতে বলিনি, সবাই নিজের ইচ্ছায় এই গেম খেলতে আসে আর মরে যায় তাদের নিজেদের ইচ্ছায়, বরং আমি তো এই গেমের মধ্যে সমাজ সেবা করছি, কারণ এমনই যারা এই গেম খেলতে আসে তারা প্রত্যেকেই নিজের জীবনের বিরক্তি হয়ে গেছে, তো আমাদের পৃথিবী থেকে মুক্ত করে আমি তাদের ভালোই করছি, কারণ প্রতিদিনই একটু একটু করে মরার থেকে ভালো তারা একেবারে মরে যাক। এই শুনে জিওন আরো বেশি রেগে গিয়েছিল, তবে ওর কাছে করার মতো কিছুই ছিল না, কারণ মার্কসম্যান তো আবার ওকে নিজের ট্র্যাপে ফাঁসিয়ে নিয়েছিল। আর তখন দেখা যায় অফিসার জুনহোর সাথে বাকি যে গাড়িগুলো জিহনেরকে ফলো করছিল, স্নাইপাররা সেই সব কয়টা গাড়ি তার পাংচার করে দেয়, যাতে কিনা পারলে ওরা গাড়িতে থাকা ড্রাইভারকে গুলি করে গাড়ি থামানোর জন্য। যদিও জিহনকে দেখে গাড়িটা পুরো বুলেট প্রুফ হয়ে যায়, যে কারণে ড্রাইভার গুলি করতে পারছে না, তো জিহন কি করবে বুঝতে পারছে না। এই দেখে ফ্রন্টম্যানকে খুশি হয়ে গেল। জিহন বলে, তুই আমাকে আবারও গেমে নিয়ে চল, আমি গেমের মধ্যেই ঢুকে তোর গেমটা বন্ধ করব। এই শুনে ফ্রন্টম্যান বলে, তুমি সত্যি আবারও গেম খেলতে চাও? জিহন হ্যাঁ বলে। তখনই গাড়ির মধ্যে অজ্ঞান করা গ্যাস লিক হয় আর দেখা যায় জিহন বেহুশ হয়ে গেলে ড্রাইভিং সিটে বসে ফ্রন্টম্যান জিহনকে ওয়েলকাম জানাচ্ছে। তো এই থেকে বোঝা যায় ফ্রন্টম্যান ওই গাড়িটা ড্রাইভ করছিল। তো জিহন আর ফ্রন্টম্যানের কথা শুনে অফিসার জুনহো ওদের পরে প্ল্যান শুরু করার ইনস্ট্রাকশন দেয়, আর পরের দিন প্ল্যান অনুযায়ী ওরা জিহনের দাঁতে লাগানো ট্রান্সমিটারের মাধ্যমে ওর লোকেশন ট্রেস করে সমুদ্রের মধ্যে বেরিয়ে পড়ে ওই আইল্যান্ড খোঁজার জন্য। অন্যদিকে ইয়োলকে দেখা যায় যে কিনা রাতের বেলা একটা ফাঁকা জায়গায় এসেছে আর ওখান থেকে ওই স্কুইড গেমের এন্ট্রি নেয়, তবে স্কুইড গেমের প্লেয়ার নয় বরং গার্ড হিসেবে গেমে এসেছিল। ওদিকে জিহনের জ্ঞান ফেলে ও তখন স্কুইড গেমের গ্রাউন্ডে ছিল, যেখানে ওর মতো আরো অনেক মানুষ এসেছে। তো জিহন এখানে ওর আগের সিজনের মতো 456 জার্সি নাম্বার দেওয়া হয়েছিল। তো সব প্লেয়ারদের ঘুম ভাঙলে গার্ডরা ওখানে চলে আসে আর গার্ড বারবার সব প্লেয়ারদের বলে যে ওদের টোটাল 6টা রাউন্ডের গেম খেলতে হবে, আর যেই গেম খেলে জিততে পারবে সে পুরস্কার হিসেবে অনেক টাকা পাবে। তবে প্রত্যেকটা রাউন্ডে পরেই ওরা ভোট করে এই গেম চালু রাখতে বা বন্ধ করতে পারবে। তো গার্ডের এরকম মাস্ক পরে দেখে ওখানে থাকা অনেকেই ওদের উপর সন্দেহ করছিল, যে কারণে প্লেয়ার্সরা গার্ডকে জিজ্ঞেস করে, তোমরা কি আমাদের কোনো ইলিগেল কাজ করাচ্ছ যে তোমরা আমাদের এইভাবে এখানে নিয়ে এসেছো? এমনকি তোমরা নিজেদের ফেসও দেখাচ্ছ না। এই নিয়ে সবার মধ্যে হুল্লা চিল্লা শুরু হলে তখনই গার্ডরা এক এক করে ওখানে আসা সবারই ব্যাকগ্রাউন্ড দেখায়, যেখানে দেখা যায় ওখানে আসা প্লেয়ারদের মাথার উপরে অনেক বেশি লোন ছিল আর ওরা এই লোনের টাকা শোধ করার জন্য এখানে গেম খেলতে এসেছে। তো নিজেদের এরকম ভিডিও দেখে সবাই চুপ করে যায়। এর মধ্যেই ওখানে থানাস নামের একজন র্যাপারকে দেখায়, অনেক বেশি ধার দেনায় ডুবে এখানে এসেছে। থানাস স্কুইড গেমের জুতো নিয়ে অবজেকশন করে আর বলে, আমি একটা ব্র্যান্ডের জুতো পরে এসেছিলাম, তো আমরা এত চিপ কোয়ালিটির জুতো কি করে পরতে পারবো? এর মধ্যে একজন ইউটিউবার গার্ডের কাছে নিজের ফোনে দাবি করে। তো গার্ড বলে, গেম শেষ হয়ে গেলে তোমাদের সব জিনিস ফিরিয়ে দেওয়া হবে। তখনই গার্ডরা ওখানে জারটা নিয়ে আসে, জার ওখানে নিয়ে আসছিল, যেটার মাধ্যমে ওরা প্রত্যেকেই গেম শেষ হওয়ার পর টাকা ভরবে। এইসব দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তো তখনই জিন গার্ডকে জিজ্ঞেস করে, তোমাদের নিয়ম অনুযায়ী একটা খেলা শেষ হওয়ার পর আমরা চাইলে এখান থেকে চলে যেতে পারি। এতে গার্ডরা হ্যাঁ বললে যেন এর মাথায় তখনই কিছু প্ল্যান চলে আসে আর ওর দাঁতে লাগানো ট্রান্সমিটার চেক করে নেয়। অন্যদিকে অফিসার জুনহো আর বাকি লোককে দেখা যায় যারা কিনা ওই ট্রান্সমিটারের লোকেশন ট্রাস করে ওই আইল্যান্ডের দিকেই আসছিল। ওদিকে স্কুইড গেমের ল্যান্ডে অনেক বছর পর এক মায়ের সাথে তার ছেলে দেখা হয়। তো
এবার মা আর ছেলের মধ্যে ঝামেলা লেগে যায় যে কে এই গেমে থাকবে। তো এর মধ্যে গার্ডরা সবাইকে ওরা ওই গেম খেলতে চায় কিনা তার জন্য একটা কনসার্ট পেপার সাইন করতে বলে। তো দেখা যায় সবাই এক এক করে ওই কনসার্ট পেপার সাইন করে। তো ওখানে জিহন দেখে যে গেমের নিয়ম ঠিক আগের মতোই রয়েছে। তো ওখানে ওই পার্পল চুলের র্যাপারের সাথে ইউটিউবারের ঝামেলা লেগে যায়, কারণ ওই ইউটিউবারের কথাতেই ওই পার্পল চুল র্যাপার ছেলেটার অনেক টাকা বেটিং অ্যাপে ডুবে গেছিল, যে কারণে ওই গেমের থেকে বেরিয়ে ওর খবর নেমে এমনটা বলে। পরে ওই র্যাপারের অনেক ফ্যান্সরা এসে ওর সাথে সেলফি নিতে চায়, যদিও গেমের গার্ডরা অ্যালাউ না করলে র্যাপার বলে ও এখান থেকে গেম জিতে বেরিয়ে ওদের সবার সাথে মেট আপ করবে। এরপরই গেমে এন্ট্রি হওয়ার জন্য এক এক করে সবার ফটোশ্যুট হয়, আর এরপরই সব প্লেয়াররা গার্ডের ইনস্ট্রাকশন মতো সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে থাকে। তো ওখানে জিহনের সাথে ওর এক ফ্রেন্ডের দেখা হয়েছিল। তো প্রায় 3 বছর পর ওর ফ্রেন্ড দেখে জিহন তো বেশি অবাক হয়ে গিয়েছিল। তবে ওর বন্ধুর জন্য অনেকটা চিন্তায় ছিল যে ওর বন্ধু এরকম একটা গেম খেলতে এসেছে। তো জিহন ওর ফ্রেন্ডকে জংকে বলে যে গেমে তুই সবসময় আমার পিছনে থাকবি। যদিও জং বুঝতে পারে না জিহনকে কেন বলছে, তবে ও চুপচাপ ওর কথা মেনে নেয়। অন্যদিকে অফিসার জুনহোক ওর টিম নিয়ে একটা আইল্যান্ডে পৌঁছায়, যেখানে ওরা জিহনের ট্রান্সমিটার লোকেশন ট্রেস করেছিল। তো ওখানে ওরা একটা ফিশিং ম্যানকে দেখতে পায়। তো ওরা তাড়াহুড়া করে ওই লোকটাকে বন্দি বানালে দেখা যায় ওর মাছের খাবারের মধ্যে জিহনের দাঁতের ওই ট্রান্সমিটার রয়েছে। এ দেখে তো ওরা তো সবাই অনেক বেশি চমকে গিয়েছিল। তো লোকটা বলে ও তো মাছ ধরার জন্য এই 4টা ফ্রিতে পেয়েছিল। অন্যদিকে গার্ডরা সবাইকে রেড লাইট গ্রিন লাইট খেলার জন্য একটা গ্রাউন্ডে নিয়ে আসে। সেখানে আমরা স্কুইড গেমের ওই আইকনিক পুতুলটাকে দেখতে পাই। তো তখনই জিহন মনে করছে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও কেন জিহন আর বাকি অফিসাররা এখানে এলো না। তো জিহন সবার থেকে আড়াল করে ওর দাঁতটা বের করতে দেখে ওর মধ্যে তো ট্রান্সমিটার নেই। এতে তো জিহন বুঝতে পেরে যায় ও আবারও এই মরণ গেমের মধ্যে ফেসে গেছে। ওইদিকে ফ্রন্টম্যান গেম শুরু করার ইনস্ট্রাকশন দেয়, যেখানে ওই পুতুল থেকে বলা হয় যে রেড লাইট আর গ্রিন লাইট বলার সময় সাথেই সবাইকে দৌড়ে 5 মিনিটের মধ্যে ক্রসিং লাইন পার করতে হবে। তবে যখনই মিউজিক বাজা বন্ধ হবে সবাই স্ট্যাচু হতে হবে। তবে সেই সময় যে নড়াচড়া করবে তাকে তখনই এলিমেন্ট করা হবে। আর এখানে এলিমেন্টের অর্থ তো আমরা সবাই জানি। তো জিহন ভিড় থেকে দৌড়ে এগিয়ে সবাইকে চিৎকার করতে বলতে থাকে যাই হয়ে যাক না কেন মিউজিক বন্ধ হওয়ার পরে কেউ নড়বে না, কারণ ওই পুতুলের চোখে মোশন ডিটেক্টর চিপ লাগানো আছে। তো স্ট্যাচুর টাইমে কেউ নড়লে ওর সঙ্গে সঙ্গে তোমাদের গুলি করে দিবে। তবে সবাই তো জিহনের কথা শুনে ওকে পাগল মনে করছে। কেউ কেউ তো এটাও ভাবছে যে জিহন অনেক বেশি ড্রিঙ্ক করে এখানে এসেছে, তাই ও এমন আবুল তাবুল বকছে, যে কারণে কেউ ওর কথা পাত্তা দেয় না। তো এর মধ্যেই রেড লাইট গ্রিন লাইট গেম শুরু হয়ে যায়। জিহন পিছন থেকে সবাইকে স্ট্যাচু হওয়ার ইনস্ট্রাকশন দিচ্ছে। তো এর মধ্যে থানাসের সামনে থাকা একটা মেয়ে গলায় মৌমাছি বসে যায়, যা দেখে থানাস এই মেয়েটাকে ওর গলায় মৌমাছি বসেছে বলে মেয়েটা তো ভয়ে চিৎকার করে উঠে। আর ও নড়ার সাথে সাথেই স্নাইপাররা ওই মেয়েটাকে শুট করে দেয়। এই দেখে তো গ্রাউন্ডের মধ্যে হুড়াহুড়ি পড়ে গেছিল, আর সবাই ভয়তে এদিক ওদিক ছুটতে শুরু করে, যে কারণে নিমিষের মধ্যে স্নাইপাররা বহু মানুষকে শুট করে দিয়েছিল। তবে তখনই জিহন চিৎকার করে সবাইকে বলতে থাকে যে তোমরা কেউ নড়বে না, কারণ নড়লেই তোমাদের মরে যেতে হবে। তো আবারও গেম শুরু হয়, যেখানে থানাস এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে ওর গলায় থাকা ক্রোসের মধ্যে থেকে একটা ড্রাগসের ওষুধ বের করে খেয়ে নেয়। আর তখনই জিহন সব প্লেয়ারদের ইনস্ট্রাকশন দেয় যে তোমরা সবাই কয়েকটা লাইন বানিয়ে নাও, কারণ লাইন করে এগুলো পুতুল মোশন ডিটেক্ট ভালো মতো করতে পারে না। এতে আমাদের প্রাণ বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে, যে কারণে সবাই এবার লাইন করে ক্রস লাইনের দিকে এগোতে থাকে। তবে থানাস নেশা করার কারণে ও নিজের সামনে দাঁড়িয়ে থাকা 3-4 জন প্লেয়ারকে ধাক্কা মেরে দেয়। এদের তো স্নাইপার
ওদের শ্যুট করে দিয়েছিল। তো ওখানেই আমরা স্নাইপারের মাঝে ইলকে দেখতে পাই, যে কিনা নির্দ্বিধায় সবাইকে গুলি করছে। জিওনের কথা মতো সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তবে তখনই একজন নড়ে যাওয়ার কারণে স্নাইপার ওর পায়ে গুলি করেছিল, যে কারণে লোকটা গ্রাউন্ডে পড়েছিল। সবার কাছে হেল্প চাইছে। তো জিওন ফিনিশিং লাইন ক্রস করার পরেও ওই লোকটাকে এভাবে দেখে ওর অনেক বেশি খারাপ লাগে, যে কারণে ওই আবারও গ্রাউন্ডে চলে আসে ওই লোকটাকে বাঁচানোর জন্য। কারণ কোনো রকমে শেষ মুহূর্তে ওই লোকটাকে ক্রস লাইন পার করে দেয়। তখনই স্নাইপার ইউলোকে শুট আউট করে দেয়, কারণ ওই হেরে গিয়েছিল। ওদিকে অফিসার জিহন কোনো কিছু খুঁজে না পাওয়ার কারণে ওদেরকে ফিরে যেতে হয়। তো এইভাবে মানুষকে চোখের সামনে মরতে দেখে সব প্লেয়ার্সরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, যে কারণে গার্ডরা ওইখানে আসা মাত্রই অনেকেই গার্ডের সামনে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে যে ওরা যেন ওদেরকে ওখান থেকে যেতে দেয়। আর জিহন গার্ডসদেরকে বলে যে গেমের রুলস অনুযায়ী আমরা ভোটিং করে গেমটা এখানেই বন্ধ করতে পারি। তো গার্ডের ওর কথায় সম্মতি জানিয়ে বলে গেমের ভোটিং এর আগে আমরা এখনো অবধি তোমাদের জেতা পুরস্কারটা দেখাতে চাই। তখনই ওই টাকার জারের মধ্যে অনেক টাকা পড়তে শুরু হয়, যা দেখে তো সবাই অনেকটা অবাক হয়ে গিয়েছিল। তো এরপর এই ভোটিং প্রক্রিয়া শুরু হয়। তো জিহন সবাইকে বলে যে ওরা যদি এই গেমটা খেলে তবে এখানে থাকা প্রত্যেকেই মারা যাবে, তাই ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই গেম থেকে বেরিয়ে যেতে হবে। তবে বেশিরভাগ প্লেয়াররা জিহনের কথা বিশ্বাস করছিল না। তো তখনই জিহন বলে আমি আগেও এই গেমটি খেলেছি আর আমি এখানে উইনার ছিলাম। তো ওখানে থাকা একজন বয়স্ক লোক জিহনকে বলে উঠে, যদি তুমি উইনার ছিলে আর তোমার কাছে এত টাকা ছিল তবে তুমি এখানে কেন এসেছো, কি করছো? তো জিহন খেলা বন্ধ করতে বলার কথাই সবার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। আর ওরা মনে করছিল জিহন হয়তো সবাইকে বোকা বানিয়ে সব টাকা নিয়ে যাওয়ার জন্যই এমনটা করছে। তবে তখনই একজন বয়স্ক মহিলা সবাইকে বলে জিহন যদি না থাকতো তবে ওরা রেড লাইন গ্রিন লাইট গেমের মারাই যেত, তাই ওদের জিহনের কথা মানা উচিত। কিন্তু থানাস সহ কিছু লোভী এক লোক জিহনের কথা মানতে চায় না, আর ওরা লাগাতার গেম চালিয়ে যাওয়ার জন্য ওই সাইনে ভোট করতে থাকে। তবে অনেকেই ছিল যারা জিহনের কথা মতো কোর্সে ভোট করে গেম থামানোর চেষ্টা করছে। তো লাস্ট নাম্বার থেকে ভোটিং শুরু হয়। তখনই কখনো গেম খেলতে চাওয়া লোকের সংখ্যা এক গুচ্ছে, তো কখনো গেম বন্ধ করতে চাওয়া লোকের সংখ্যা আরেক গুচ্ছে। এভাবেই ভোটিং প্রক্রিয়া শেষে দেখা যায় দুই দলের মধ্যে ড্র হয়ে গিয়েছিল। তখনই ভোট করার জন্য 1 নম্বর প্লেয়ারকে ডাকা হয়, আর দেখা যায় 1 নম্বর প্লেয়ার এসে গেছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ও সাইনে ভোট করে। এতে তো জিহন অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল, কারণ ওর চেয়ে এই গেমটা বন্ধ করতে পারলো না। আর তখনই আমরা দেখতে পাই ওই 1 নম্বর প্লেয়ার আর অন্য কেউ নয়, ইনহো, যে কিনা আসলে ফ্রন্টম্যান ছিল। তো গেম বন্ধ করার লোকের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় ফ্রন্টম্যান প্লেয়ার হিসেবে গেম জয়েন করে, গেমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট করে। তো ইনহোল প্লেয়ার হিসেবে গেমে ঢোকার মানে হলো এ বা জিহনের সাথে মুখোমুখি কমপ্লিট করবে, যে কারণে পরবর্তী এপিসোডগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো ইনহোকে এইভাবে গেমে আসতে দেখে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো আমরা খুব শীঘ্রই পরবর্তী পার্ট তোমাদেরকে এক্সপ্লেন করে দিব, আর সেই এক্সপ্লেন শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নতুন পর্বে।